বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। বিজেপির লোকেরা এসে আমাদের ঘরে চড়া হচ্ছে। বিজেপির লোক এসে আমার জামা ছিঁড়ে দিয়েছে। হঠাৎ করে স্লোগান দেওয়া ছিল পেছন থেকে, বিজেপি হঠাৎ করে চার্জ করে, হঠাৎ করে পেছন থেকে যখন স্লোগানিং দেওয়া ছিল পেছন থেকে চেপে দাঁড়িয়ে একবারে কথা বলবে না। সিপিএম পুরো দালাল তৃণমূলের, এখানে ফাজলা মারছে। চলো এখান থেকে, এখান থেকে বেরো, এখান থেকে একটা কথা বলতে হবে। টিএমসি দালাল আছে, সব কটা টিএমসি দালাল আছে। বিজেপির লোকেরা এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা পিসফুলি প্রটেস্ট করছিলাম, আমরা বিজেপিকে প্রশ্ন তুলেছি। বলি তাহলে কি আমরা আসিফার কথা ভুলে যাব? আমরা কি বিলকিস বানুর কথা ভুলে যাব? বিজেপির লোকেরা এসে ধস্তাধস্তি করে এবং আমার জামা ছিঁড়ে দেয়। এরা ধর্ষণের কথা বলবে যারা একটা মেয়ের জামা ছিঁড়ে দিচ্ছে। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দেখলেন আমি দুটি যে ভিজুয়াল, যেখানে দেখা যাচ্ছে যে কসবা ল কলেজে কে দখল নেবে, আন্দোলনের দখল কার কাছে থাকবে তাই নিয়ে মারপিট, দু দলে মারপিট। একদল হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা আর অন্যদিকে রাত দখল মঞ্চের সদস্যরা। রাত দখল মঞ্চ কারা না, গত আগস্ট মাসে 2024 সালে যে আরজি করে যে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল এবং তারপরে আমরা দেখেছিলাম যে রাত দখল করে তার যে বিরাট প্রতিবাদ ছিল, সেই রাত দখল মঞ্চের যারা প্রতিনিধি বা যারা রয়েছেন তাদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তি মারপিট আমরা দেখলাম। অর্থাৎ এই আন্দোলনের ফুটেজ কে খাবে এই নিয়ে ধুন্ধুমা, সেই ছবি আমরা দেখলাম, যেখানে দেখছি যে একদিকে যখন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাতে রয়েছেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সত্যপাল সিং এবং দুই সাংসদ বিপ্লব দেব এবং মনন মিশ্র, এবং এ রাজ্যের রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার দুপুরে তারা যখন কলেজের গেটে পৌঁছেছেন, সেই সময় বিজেপি ছাত্র মোর্চার বহু সদস্য কলেজের সামনে ছিলেন এক সময়, আর ঠিক ওই সময়ে গেটে পৌঁছে যান রাত দখল মঞ্চের রিমঝিম সিংহ সহ অন্যান্য সদস্যরা। আর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলেজে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়, বাধা দিতে থাকে রাত দখলকারীরা। বিজেপি বিরোধী স্লোগান শুরু হয়, পাল্টা রিমঝিমদের তৃণমূলের দালাল বলে দেখে দেয় বিজেপি সমর্থকরা। আমরা সেটা দেখলাম, দুপক্ষের হাতাহাতিতে জড়িয়ে পড়ে, সব মিলিয়ে গোটা পরিস্থিতি উত্তপ্ত। অর্থাৎ একদিকে যখন এই অবস্থা, ঠিক আবার যদি অন্যদিকে দেখি যে গত 23শে জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের যে বিজয় মিছিল, সেখানে থেকে বোমার তৃণমূলের বিজয় মিছিল থেকে যে বোমা ছোড়া হয়েছিল, তাতে সিপিএম সমর্থক পরিবারের
নাবালিকা তামান্না খাতুনের মৃত্যু হয় এবং তাই নিয়ে সিপিএম পলাশী বাজারে প্রতিবাদ সভা করে এবং সেই প্রতিবাদ সভা করতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করতে গিয়ে মীনাক্ষী তৃণমূল নেত্রী তার যে ভাষা, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি একটা অপশব্দ ব্যবহার করবেন। অর্থাৎ একদিকে হচ্ছে যে মঞ্চের দখল কার দিকে থাকবে, অর্থাৎ আন্দোলনের রাশ কার হাতে থাকবে কসবায়, সেটা যেমন একদিকে দেখলাম, অন্যদিকে দেখছি যে একজন নেত্রী তিনি সদ্য রাজ্য সম্পাদক মণ্ডলীতে স্থান পেয়েছেন যুব থেকে, তিনি বিদায় নিয়ে তার মুখে এরকম একটি অপশব্দ, যে অপশব্দ নিয়ে সারা বাংলায় ছিট ছিট পড়ে গেছে, যে এরকম প্রকাশ্যে কেউ এই কথা বলতে পারে। তো বাংলার রাজনীতি আজ কোথায় দাঁড়িয়ে, আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাদের স্বাগত। রাজাদা, আপনাকে একদম প্রথম প্রশ্ন, আমরা যে ফুটেজটা দেখালাম, যে এটা মানে একটা রাজনৈতিক দল আর একটা অরাজনৈতিক দল, সেটা হচ্ছে যে রাত দখল মঞ্চ, যারা গত এই যে অগাস্টে যে আরজি করে যে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল তাই নিয়ে মানে তারা রাত দখল করে যে বিক্ষোভ সমাবেশ বা আমরা দেখেছি, সেটা একটা মানুষের প্রশংসা করেছিল নাগরিক সমাজ, অর্থাৎ সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেই মঞ্চের সঙ্গে হাতে হাত মিলিয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু আজকে একটা রাজনৈতিক দলের এবং সেখানে যেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা আসছেন, সেখানে তারা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন হঠাৎ করে কেন, মানে কে আন্দোলনের রাশ হাতে নেবে, এটা মানে এটা কি দেখছি, কি পরিস্থিতি, কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গের যে অবস্থা, যে ধরনের অন্যায় অবিচার চারিদিকে ঘটছে, দুর্নীতি ঘটছে, মানে আন্দোলনের অফুরন্ত জমি, আন্দোলন কেউ যদি বলে আন্দোলনের অল্প জমি, তাই নিয়ে ভাগের একটা প্রশ্ন থাকে। যেখানে অফুরন্ত জমি সেখানে ভাগের প্রশ্ন আসে না, তাই না? ছোট্ট একটা রুটি থাকলে সবাই ভাগ করে নিতে চায়, কিন্তু কয়েক ইনফানাইট রুটি রয়েছে, আপনাকে খালি নিয়ে সংগ্রহ করে লড়তে হবে। সেইটাই যদি কেউ বুঝতে না পারে, তাহলে তো শাসকের পক্ষেই তার যা কথা বলছে শাসকের পক্ষেই যায়। সুতরাং আমি যেটা যে রাত দখল যারা বলছেন, মনে হয় তারা বামপন্থী সংশ্লিষ্ট লোকজন, ঠিক আছে, তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে, এবং বিজেপি যারা রাজনীতির নামে দলের নামে করছে তাদেরও অধিকার আছে। কিন্তু এই জায়গায় তারা তো দুজনকে ছেড়ে দিয়েও তো রাজনীতি করার বিরাট জায়গা আছে, যে একজন এটা উল্টে আরেকজন বলতে পারবে না, সেটা ঘটে না। সুতরাং যারা ভাবছে যে তাদের ক্ষতি হবে, তারা ভুল ধারণা করছে, এবং দুজনেই এবং মানুষ কার সঙ্গে থাকবে সেটা বেছে নেবে। এবং পশ্চিমবঙ্গে সত্যি যদি অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়তে হয়, তাহলে কিন্তু ওই পতাকা তুলে গিয়েই শাসক যারা অন্যায় করছে তার বিরুদ্ধে লড়তে হবে। এখানে যদি আপনি এক দলকে অচ্ছুত হবেন, আর এক দলকে যদি আপনার কাছের লোক হবেন, তাহলে কিন্তু আপনি কোনোদিন পশ্চিমবঙ্গে একটা সংঘবদ্ধ আন্দোলন করতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটা থেকে প্রশ্ন যে সিপিএম এর দালাল কারা বা তৃণমূলের দালাল কারা, মানে বিজেপি বলছে যে এরা সিপিএম এর দালালি করতে এসছে যাতে তৃণমূল এ করে, মানে রাত দখল মঞ্চের বলছে যে এরা তৃণমূলের দালাল, যাতে বিষয়টি ধামাচাপা পড়ে যায়, সিবিআই তদন্ত এইসব করে দিয়ে কোনো কিছু হয়নি, মানে আরজি করেরও কিছু হয়নি, মানে এদের বক্তব্য একরকম। মানে তো দালালটা কি, আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, দেখুন, মানে এখন যে পশ্চিমবঙ্গের যে শাসক দল যারা আছে তারা নিজেরা চলে, তাদের সঙ্গে একটা প্রফেশনাল গোষ্ঠী জড়িয়ে আছে, তার নাম আইপ্যাক বা এরকম কিছু। হ্যাঁ, অরিজিনাল তার স্রষ্টা পিকে বলে, তিনি এখন দেখি না, তার বদলে কোন প্রতীক জৈন বা কি দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, যাই হোক, সেটা তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে প্রফেশনাল গোষ্ঠী, তাদেরই মাথায় ভাবনা চিন্তা আছে কি করে তৃণমূলকে জিতানো যায়। তার ফলে নানান ধরনের পরিকল্পনা, অনেক ধরনের তারা হয়তো করতেই পারে, যেগুলো হয়তো মানে এথিক্যালি রং, কিন্তু কিছু যায় আসে না। পলিটিক্স এথিক্সটা খুব একটা আমাদের দেশে যায় না, বাংলায় তো যায়। সুতরাং ওরা নিঃসন্দেহে চাইবে যে যখন একটা আন্দোলন হচ্ছে, যে রেপের মতন ঘটনা, হ্যাঁ, একটা স্কুলের মানে কলেজের বাচ্চা মেয়েকে হ্যাঁ ক্লাসের মধ্যে এরকম ঘটনা ঘটছে, তার মধ্যে তৃণমূলের বড় নেতা জড়িত,
স্বাভাবিকভাবে এটি তৃণমূলের বিরুদ্ধে, যাতে কোনো তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত হতে পারলে মানুষ তৃণমূলের বিরুদ্ধেই কথা ভাবনা চিন্তা করবে পার্টিটা কোথায় গেল। হ্যাঁ, যে পার্টিটা বলবো হ্যাঁ একটা পশ্চিমবঙ্গে তারা একটা পরিবর্তনের ডাক দিয়েছিল, পরিবর্তন করতে গিয়ে কি পরিবর্তন হবে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে যখনই আন্দোলন ঘনীভূত হচ্ছে সাধারণ মানুষ পথে নামছে, আরজি করে দেখলাম সাধারণ মানুষ পথে নামছে, মানে তার কি পতাকা আনইম্পর্টেন্ট ছিল। এখন যেটা তখন দেখা যায় এই যে একটা যদি বিরোধ সৃষ্টি করা যায় যারা আন্দোলন করছেন তাদের মধ্যে, তো তাদের মধ্যে যদি আপনি এমন কিছু মানুষকে আপনি যদি প্রলুব্ধ করেন, নানানভাবে তো প্রলুব্ধ করা যায়, ভাই তোমরা এটা নিয়ে আন্দোলন করো বা এই করো, হ্যাঁ তাহলে একটা যদি দেখা আন্দোলনে ভোট দেওয়া যায়, হ্যাঁ মানে আন্দোলনে ভোট ঘুরিয়ে দেওয়া যায়। মানে যে দিকটা আমরা দেখছি যে আজকে কসবা ল কলেজে যেটি হয়েছে, এটা যদি মানে দুটো দলের মধ্যে, বিরোধী একটা দল রাত দখল বলছে তারা কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয়, কিন্তু বলা হচ্ছে তাদের পিছনে কোনো রাজনৈতিক দল রয়েছে। আপনার কি মনে হয় যে এই যে রাত দখল মঞ্চ, এটা কি এরা বলছে, বিজেপি বলছে সিপিএম এর দিকে, সিপিএম এর দালালেরা, সিপিএম এর হয়ে এরা কাজ করছে? হ্যাঁ দেখুন, রাত দখল মঞ্চের সঙ্গে বামপন্থীদের যোগাযোগ আছে, এদের আচার ব্যবহারে বোঝা যায়। এখন এটা প্রকৃত কি আমি সেসব বিতর্কে যাব না, তবে রাত দখল তো পশ্চিমবঙ্গে দিনে দুপুরে যখন গন্ডগোলটা ঘটেছে, হ্যাঁ রাতে কিছু ঘটলো না, বা হ্যাঁ কলেজের ভেতরে দিনে দুপুরে বাচ্চা মেয়েকে যখন তার উপর বলাৎকার হলো, হ্যাঁ তো দিনটাই আগে দখল করলো, তারপর রাতটা দখল করলো। সুতরাং তাদের যে নাম, তাই নামের মধ্যেই একটা অদ্ভুত ধরনের যে অন্তর্বিরোধী ব্যাপার রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তারা আন্দোলন করুক, রাত দখল না করে দিন দখলই করুক, তার পথে নামক লোক নিয়ে আসুক, তারা কেন আরেকজন আন্দোলন করছে তাদের উপরে মারপিট করতে যাচ্ছে, তার মানে বুঝতে হবে তাদেরকে নিশ্চয়ই কেউ বলছে, তাদেরকে কেউ হয়তো কিছু ধরনের প্রলুব্ধ করছে, তাদের সাপোর্ট দিচ্ছে, পয়সা দিচ্ছে। হ্যাঁ, এই জায়গা থেকে প্রশ্ন রাজেদা, তারা যে মানুষের সহানুভূতিটা পেয়েছিল রাত দখল মঞ্চ করে, রাতে আমরা দেখেছিলাম যে রাত 11টা 12টা, মানে সেই সময়ে মানুষের যে সারা, সাধারণ মানুষের যে সারা, অর্থাৎ আমরা জানতাম নাগরিক সমাজ মানে হয়তো কিছু সমাজের বিশিষ্ট মানুষজন, তাদেরকে ভাবতাম, কিন্তু সেই নাগরিক সমাজের সংজ্ঞাটাই পাল্টে গেছিল এই রাত দখল আন্দোলনের সময়। সাধারণ মানুষকেই নাগরিক সমাজ বলা হচ্ছিল। এই নাগরিক সমাজের আজকে যে ঘটনাটা ঘটলো, মনে হয় যে এই নাগরিক সমাজের সমর্থন আর এরা পাবে? হ্যাঁ দেখুন, যে আন্দোলনটা ঘটেছিল আরজি করকে নিয়ে, অত্যন্ত মানে নিন্দনীয় ঘটনা, মানুষ পথে নেমেছিল। এবং সত্যিকারে আমি নিজে দেখেছি, আমি যে এলাকায় থাকি সেখানে দলে দলে মেয়েরা সেখানে প্রশাসন করতে বেরিয়েছে, তোয়াক্কা করেনি কোনো সমাজ বিরোধী তাদের আক্রমণ করতে পারে, কি করতে পারে, এইটা দেখার মতন জিনিস। আমি কিন্তু এ ধরনের আন্দোলন খুব কম দেখেছি, আমি এটা টেলিভিশনে বা যেখানে আমি বলার সুযোগ পাই বলে থাকি। এবং আমি এটাও বলেছিলাম, পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলনের পরে এটা একটা আন্দোলন ঘটেছিল যেটা মানুষের মনে মানে একটা তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা দেখলাম যে এই যে বিরোধ, যে বিজেপি আসছে, তারা শত্রু, তাদেরকে সরাতে হবে, তাদের নেতাদের মারধর করতে হবে, হ্যাঁ এইসব করে তারা কি করলো, আন্দোলনের মধ্যে যারা বিভাজন নিয়ে এলো, আলটিমেটলি দেখা গেল যে বুঝাই গেল যে তাদেরকে কেউ কেউ প্রলুব্ধ করেছে, কেউ উস্কানি দিয়েছে, এবং তারা কোনো একটা হঠাৎই তারা আন্দোলন ছেড়ে বেরিয়ে গেল নানা অজুহাত। তাছাড়া বোঝা যাচ্ছে যে তারা যদি তাদের রিমোট কন্ট্রোল অন্য লোকের হাতে না থাকলে জিনিসটা ঘটতো না। সুতরাং আপনি যদি রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিয়ে আপনি যদি পথে আন্দোলন করতে, রাত দখল কেন, দিন দখল কেন, ভোট দখল, আপনি কোনোটাই দখল করতে পারবেন না, কেননা আপনি আপনার কর্তৃত্ব অন্য একজনকে দখল করে রেখেছে। সুতরাং আপনার দখল যদি অন্য কেউ দখল নেয়, তাহলে আপনি কি দখল করতে যাবেন? সুতরাং এই রাত দখল সেটা সাধারণ মানুষ ভেবেছিল আপনার উদ্দেশ্য সৎ, এবং সেই জন্যই তারা আপনাদের সমর্থন করেছিল, পথে নেমেছিল। হ্যাঁ, কিন্তু আপনাদের যারা নিয়ন্ত্রণ করছে তারাই আপনার বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট উল্টে পড়ে যেতে পারে, তখন আপনারা বিভাজন সৃষ্টি করলেন, পেরিয়ে চলে গেলেন। যে আন্দোলন থেকে একটা পরিবর্তনের বিরাট সুযোগ এসেছিল, রাত দখল হ্যাঁ তারা কোনো কিছুই দখল করতে পারলো না, তারা বেরিয়ে গেল। সুতরাং এই ধরনের প্রশ্ন, দেখুন আরো একটা বিষয়, সেটা হচ্ছে বিজেপি একটা বড় দল, কেন্দ্রে তারা ক্ষমতায় আছে, আগামী দিনে এই রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছি, সেই জায়গা থেকে বিজেপি একটা রাজনৈতিক দল, তাদেরও কি কোথাও কি সংযমের পরিচয় দেওয়া উচিত ছিল বলে মনে হয়?
100 বার দেখুন, বিজেপি যে এই আন্দোলনগুলোকে তারা নিয়ে পথে নামতে পারছে, এটা হচ্ছে না। যে কালীগঞ্জে যেটা ঘটলো সেখানে কিন্তু পথে নামা দরকার ছিল, সেটা তারা পারেনি। নানান জায়গায়, এমনকি মুর্শিদাবাদ যেটা ঘটেছে পথে নামতে পারেনি, মহেশতলায় যেটা ঘটেছে, সবই একটা মানে টোকেন প্রোটেস্ট ছাড়া তারা কিছুই সংগঠিত করতে পারছে না। এবং যেটা দরকার ছিল সেটাও কিন্তু তারা ব্যর্থ, কোনো সন্দেহ নেই। যেটা বিরাট অপোজিশন মানে পার্টি হিসেবে তাদের যে কাজটা করা যেতে পারতো, তারা কিন্তু করতে পারে। এবং আমার যেটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন বিরোধী দল নেতা থাকতেন, তিনি আকাশ বাতাস কাঁপিয়ে দিতেন। কেননা তার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কতটা সফল মানুষ বিচার করবে, কিন্তু আমি একজন বেশিরভাগ হিসেবে অসাধারণ। উনি বিরোধী নেত্রী হিসেবে যে ধরনের ওরকম আর কোনো আসেনি। যে রাস্তা দখল করা যেত, রাস্তা দখলই করুক না, উনি করে ফেলতে পারতেন, যেটা করতে বিজেপি পারছে না। এবং তাই তাদের ভাড়া করা নেতা অনেকে ঢুকেছে, এবং অন্যরা যারা আসছে তাদের কোনো কমিটমেন্ট নেই। তারা ভাবছে বিজেপি ক্ষমতায় আসলে তার 2-4টে পোস্ট পাবে, কিছু রোজগার করবে, একই চিন্তা। তার ফলে তাদের নেতাদের মধ্যে সেই ধরনের যে আন্দোলন করার প্রচেষ্টা, আপনি আন্দোলন করছেন কেন? আপনার রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, না পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে? পশ্চিমবঙ্গের মানুষ আজকে অত্যন্ত বিপন্ন বোধ করছে। আপনি যদি তাদের সঙ্গে না দাঁড়াতে পারেন, মানুষ কেন আপনার সঙ্গে দাঁড়াবে? এই ব্যাপারটা কিন্তু বিজেপি নেতারা বোঝাতে পারছেন না। এখান থেকেই প্রশ্ন আমি আসবো যে আপনি যে মহেশতলা, মুর্শিদাবাদ বা নদিয়ার কথা বললেন, সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে জানি না যে এই রাত দখল মঞ্চের পেছনে কোন দলের সমর্থন আছে বা নেই, কিন্তু যেটা পরোক্ষ অভিযোগ উঠছে বা বিজেপি অভিযোগ করছে যে এরা সিপিএম এর দালাল, সিপিএম এদেরকে পাঠিয়েছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন যে গত 23শে জুন যে ঘটনা ঘটলো নদিয়ার কালীগঞ্জে, উপনির্বাচনের বিজয় উল্লাস থেকে যে বোমার আঘাতে মৃত্যু হলো এক নাবালিকা, নাবালিকা বলে শিশু বলা যায়, তো সেই তামান্নার প্রতিবাদ সভা করতে গিয়ে পলাশীতে আমরা যে ভাষায় আক্রমণ করতে দেখলাম তরুণ মুখ সিপিএম এর মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি যেভাবে উঠছিলেন, তিনি আসানসোলের তার মানে বাস, এবং সেই আসানসোলের মেয়ে কলকাতায় এসে এবং সারা পশ্চিমবঙ্গে একটা অন্য দৃষ্টান্ত স্থাপন করছিলেন তার বক্তব্য শোনার জন্য। তাকে ক্যাপ্টেন বলা হচ্ছিল। তিনি ব্রিগেডে বক্তৃতা করতে গিয়ে তিনি ছন্দ হারিয়ে ফেলেছিলেন এবং তিনি স্বীকারও করেছিলেন যে আমি ভুলে গেছি। সেই মীনাক্ষী যখন রাজ্য সম্পাদক মন্ডলীর সদ্য হলেন, তিনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে কাঠগড়ায় তুলতে গিয়ে তিনি যে ভাষা ব্যবহার করলেন, যে কথা বললেন, এটা নিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মানে বলতে দ্বিধা নেই বিপ্লব দা, আমি নিজে মীনাক্ষী মুখোপাধ্যায়ের একজন অত্যন্ত ভক্ত ছিল। মানে একটা তার কথাবার্তার মধ্যে একটা গ্রামের টাচ রয়েছে। সে একটা মানে শহরের যে ন্যাকামিপনা মেয়েদের মধ্যে থাকে, একদমই উদাহরণ একেবারে আমি তোমাদেরই লোক, এটা মানুষ দেখলেই বলতে হয়, এরকম একটা ইমেজ সে তৈরি করেছিল। এবং তার অসাধারণ পাবলিক কমান্ড আমি দেখেছি, যার ফলে আমি একজন বিশ্লেষক হিসেবে আমি অত্যন্ত ভক্ত ছিলাম ওনার রাজনৈতিক কাজকর্মে। কিন্তু অবাক হয়েছি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন। দেখুন, আমেরিকাতে যে ভাষা চলে, আপনারা সবাই এফ বোম, যেটা ট্রাম্প করেছেন, এফ বোমা পাঠিয়েছেন, সেটা আমেরিকাতে এসব করলে, এফ বোমা সবাই আপনারা জানেন, আমি আর নতুন ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। সেই এফ বোমা পাঠালেন, কিন্তু আমেরিকার কোনো তার প্রতিক্রিয়া নেই, কেননা ওইসব দেশে ভাষা বিভ্রাট চলে, ভাষা নিয়ে মানুষ অতটা সচেতন নয়। কিন্তু আমাদের মীনাক্ষী যে সুবোম ফাটালো, এটা কিন্তু মারাত্মক। এই ধরনের ভাষা আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে শুনতে তো চাই না। এবং একজন মহিলা কণ্ঠে যদি এই ধরনের আওয়াজ ওঠে, তাহলে কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়ার ব্যাপারটা ঘটে যায়। ওনার যে রাজনৈতিক পরিপক্কতার অভাব আছে, আমি তো বহু সিপিএম নেতাদের সঙ্গে কাজ করেছি, দেখেছি অনেক তারা কথাবার্তায় প্রচুর তারা গালাগালি প্রয়োগ করতেন, এমন শব্দ ব্যবহার করতেন যেগুলো বলা যায় না, কিন্তু রাজনৈতিক বক্তৃতা করার সময় একেবারে তাদের মধ্যে সেই যে কোনো ধরনের সেগুলো প্রকাশ পেত না। এটাই হচ্ছে যে এই ধরনের শিক্ষা প্রয়োজন, আত্মনিয়ন্ত্রণ, এটা তো ছিল। আরেকটি ঘটনা যেটা হচ্ছে এই বাংলায় দেখলাম, আপনি প্রথম দিকে বলছিলেন যে এই আইপ্যাকের কথা বলছিলেন, আমরা দেখলাম যে হঠাৎ করে কার্তিক মহারাজ তিনি পদ্মশ্রী পেলেন, এবং আমরা গত বিধানসভা নির্বাচন থেকে দেখলাম
তৃণমূলের তীরে কার্তিক মহারাজ ছিলেন। সেই কার্তিক মহারাজ এখন একটা হিন্দুত্বের মুখ, যেটা হচ্ছে বিজেপি আগামী ভোটে হিন্দুত্বকেই তারা ধরে নিয়ে ভোটে নামছে। সেই জায়গাটা থেকে যে হিন্দুত্বের একটা মুখ হয়ে উঠেছেন কার্তিক মহারাজ, কিন্তু হঠাৎ করে 12 বছর বাদে একজন মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছেন। এটা কি কোথাও মনে হচ্ছে যে ওই আপনি বলছিলেন না যে ওরা সবকিছু ওই আইপ্যাক একটা ঘুরিয়ে দেয়, যেটা আমরা এই সময় বসিরহাটে দেখেছিলাম, যেটা অন্যান্য জায়গাতে দেখেছিলাম, তো এই জায়গা থেকে এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন? হ্যাঁ, দেখুন, কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী হলো। উনি যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যেটা ব্রিগেডে হয়েছিল, তাতে কিন্তু সেই দিন থেকেই বোঝা গেছিল ভদ্রলোকের মধ্যে যে সাংগঠনিক ক্ষমতা আছে। সন্ন্যাসী হিসেবে তার তো গেরুয়া বসন আছে, কিন্তু সাংগঠনিক ক্ষমতা তার আছে। এবং পরবর্তীকালে উনি শুনেছি ভারত সেবাশ্রম সঙ্গে রয়ে উনি কিন্তু কাজকর্ম করেছে তার, এবং পদ্মশ্রী পেলেন। তার মানে বিজেপির খুব কাছেই এসে হাজির হয়েছে, তাহলে তো পদ্মশ্রী পাওয়া যায় না, এটা বলে লাভ নেই। হ্যাঁ, সন্ন্যাসী অনেক আছে, উনি পেয়েছেন মানে বিজেপির খুব কাছে রয়েছে। এখন কেউ কেউ ভেবেছে হয়তো, বা হতেও পারতে, যে বিজেপি যেহেতু মুখের অভাব, তাই কার্তিক মহারাজকে হয়তো যোগী টাইপের একটা ইমেজ তাকে তৈরি করা যায়। হ্যাঁ, যে যোগী উত্তরপ্রদেশ রাজত্ব করছে এবং সারা ভারতে যোগীর কিন্তু একটা ইমেজ তৈরি হচ্ছে। এখন যোগীকে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী হবার আগে তার পরিচয় সেভাবে জানতাম না, যে এই যোগী। হ্যাঁ, আমরা পার্লামেন্টে দেখেছি যে কে করেছি, বা তাদের যে আশ্রমের যারা, তারাও আগে পার্লামেন্টে গেছেন। হ্যাঁ, কিন্তু এই যোগী যে মুখ্যমন্ত্রী হিসেবে যে এরকম একটা রূপ তার আসতে পারে, আমরা আগে বুঝতে পারি। কেননা সৎ নিষ্ঠা থাকলে অনেক কিছুই করা যায়। অনেকেই হয়তো ভেবেছিল যে হয়তো কার্তিক মহারাজ, হ্যাঁ, সেরকম ধরনের একটা বাংলার যোগী হতে পারে। এখন বিজেপি কি পরিকল্পনা আমরা জানি না, কিন্তু একটা স্বচ্ছ ধারণা নিয়ে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হচ্ছে। খুব সরল সাদাসিধে, আমি ওনার সঙ্গে বহুবার বহু চ্যানেলে করেছি, স্বচ্ছ সরল সাদাসিধে সন্ন্যাসী বলে আমার ধারণা হচ্ছে। এখন এই সমস্ত লোকদের যে কি করে বিব্রত করা যায়, বিড়ম্বনায় ফেলা যায়, পাবলিক চোখে এদেরকে অনেক নিচু জায়গায় নিয়ে আসা যায়, এটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে আইপ্যাকের একটা চেষ্টা চলছে। একটা আমি ভিডিও দেখলাম, তিনি অভিযোগ করেছেন। হ্যাঁ, তার নানান ভিডিও বাজারে ঘুরছে, এবং সেগুলো আমি যা শুনে বুঝলাম যে ভদ্রমহিলার 13 বছর হতে পারে, আমি জানি না, সত্য মিথ্যে তো আমরা বলতে পারবো না কি ঘটেছে, কিন্তু যদি সত্যি ঘটতো 13 বছর দেরি করা টু মাচ, তাই না? তখনই করা যেতেই পারতো, যেটা উনি করে থাকেন। যাই হোক, ওনাকে যদি ইয়ে হয়, এটাই যেটা ঘটার সম্ভাবনা। কার্তিক মহারাজের কাজ পুলিশ ডেকেছে, আমি শুনেছি। তাতে হয়তো ওনার কালিমা আসবে, ওনাকে উনি হয়তো ইলেকশনে দাঁড়াতে অসুবিধে হবে, এটাকে ব্যবহার করা হবে, এবং যেখানে বক্তৃতা করবেন ওনাকে রেপিস্ট বলে হয়তো কেউ কেউ বলতেও পারে। এইগুলো সব চলবে। তার ফলে উনি কিন্তু বিজেপির মুখ হয়ে উঠতে পারবেন না, এটা কি আটকা পড়ার কথা। তারপরে তো ঢুকে টিকবে না, কেন যিনি অভিযোগ করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। কথা যেগুলো ভিডিও বাজারে এসেছে, সত্য মিথ্যে তো আমি জানি না, কিন্তু সেগুলো সব চ্যানেলও ব্যবহার করেছে, তাতে বোঝা যাচ্ছে যে কনসিস্টেন্ট বক্তব্য রাখতে পারছেন। এবং একদম কোথাও ওনাকে একদম আমার এক লাইন শেষ করছি, এক লাইনটা বলে দেবো। এক লাইন একটা কথা বলতে চাই, যেটা আমার ধারণা, যে বিজেপি যদি এখনই যদি সতর্ক না থাকে, ওদের 294টা যারা প্রার্থী হবে প্রত্যেকের এগেনস্টে কিন্তু এই ধরনের কাজ কিন্তু হ্যাঁ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ওই জন্যই বলছি, একটা প্রফেশনাল অর্গানাইজেশন দিয়ে কত কি যারা, হ্যাঁ, যারা নির্বাচন সংক্রান্ত কাজে যারা বিশেষজ্ঞ, যারা কোনো দলকে জেতাতে চায়, তারা বিরোধীদের কালিমা লিপ্ত করতে গেলে তাহলে 294টা প্রার্থীকেই এ ধরনের কাজ করতে পারে, বিজেপি যদি এখন থেকে সতর্ক না থাকে। হ্যাঁ, একদম একদম। আমরা সন্দেশখালীর ঘটনা দেখেছি কি হয়েছিল, এবং তারপরে সেখানেও কিন্তু এই আইপ্যাকের যেগুলো তারা কি করেছিল, কিভাবে ভিডিও করেছিল, সেই জায়গা থেকে একদিকে কার্তিক মহারাজ, অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা, আর সেই সঙ্গে আজকে আমরা যেটা দেখলাম রাত দখল মঞ্চ সঙ্গে বিজেপির হাতাহাতি। কোথায় কোন দিকে যাচ্ছে বাংলার রাজনীতি আগামী দিনে বলবেন আপনারাই আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের কমেন্টস বক্সে দিন। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।